আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং পড়াশোনা নিয়মিত চালিয়ে যাচ্ছ। আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায়ের জনসংখ্যা সম্পর্কে। এখান থেকে আজকে অভিবাসন সম্পর্কে আমরা পড়ব। অভিবাসন কথাটা তোমরা আগে শুনেছো? অভিগমন শুনেছো নিশ্চয়। অভিবাসন এবং অভিগমন এর সমার্থক ইংরেজি হলো মাইগ্রেশন। মাইগ্রেশন কথাটাও হয়তো শুনে থাকতে পারো, অনেকে হয়তো শুনবে যে বিদেশে মাইগ্রেশন করে চলে গেছে অন্য দেশে। অনেক সময় আত্মীয় স্বজন দেখবে যে এরকম মাইগ্রেশন করে চলে যায় বিভিন্ন দেশে। যাই হোক, আজকে আমরা এই অভিবাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের বই বের করো, 111 পৃষ্ঠা বের করো। 111 পৃষ্ঠা। জীবন ধারণের যে মৌলিক ও নানা প্রয়োজনে মানুষ কী করে, বিভিন্ন স্থানে যাতায়াত করে। স্থায়ী বসবাসের উদ্দেশ্যে মানুষ গ্রাম থেকে শহরে, আবার শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করে। তাহলে কোথায় খেয়াল করো আবার, একটু পেন্সিল নিয়ে বসো, তোমরা বইয়ে দাগ দিয়ে দিতে পারো হালকা করে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য দরকার। তাহলে মানুষ গ্রাম থেকে শহরে, এক শহর থেকে অন্য শহরে এবং এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করে। ফলে কোথাও জনসংখ্যা কমে, আবার কোথাও বৃদ্ধি পায়। কমে মানে ধরো যেই গ্রাম থেকে চলে গেল সেই গ্রামে জনসংখ্যা কমলো, আবার যেই শহরে গেল সেই শহর জনসংখ্যা বাড়লো, এইভাবে। অভিবাসনে বাস্তুত্যাগীদের পরিমাণ বৃদ্ধি। বাস্তুত্যাগী মানে ঘর বাড়ি ভিটেমাটি, পরিমাণ বৃদ্ধি। গ্রাম বা শহরের মোট জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয়। এতে সমগ্র দেশের জনসংখ্যা বন্টনে পরিবর্তন দেখা দেয়। কী কী কারণে সাধারণত অভিবাসন হয় দেখো। সাধারণত কর্মের মজুরি, পণ্যের মূল্য, চাষ পদ্ধতি, বাজার ব্যবস্থা, শহর বা গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়ন প্রভৃতি অভিবাসনকে প্রভাবিত করে। অনেক দেশে আবার জন্মহার বেশি, আর জন্মহার বেশি এমন দেশের কিছু লোক অভিগমন করলে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি নাও থাকতে পারে। যেমন ধরো বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, বাংলাদেশের অনেক লোক দেশের বাইরে কাজ করে অভিবাসী হিসেবে। তাই দেখা যাচ্ছে যে কোনো দেশের জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ওই দেশের জন্মহার, মৃত্যুহার ও অভিবাসন দ্বারা নির্ধারিত হয়। আমরা গত পূর্বের ক্লাসে পড়েছি যে জনসংখ্যা পরিবর্তনের 3টি নিয়ামক: জন্মহার, মৃত্যুহার এবং অভিবাসন, তাই না? জন্মহার, মৃত্যুহার ও অভিবাসন প্রত্যেকটি বিষয় একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত। তাই শুধু জন্মহার বা শুধু মৃত্যুহার বা অভিবাসন দিয়ে কোনো দেশের প্রকৃত জনসংখ্যার হ্রাস বৃদ্ধি পরিমাপ করা যায় না। জনসংখ্যার সঠিক তথ্য বুঝতে হলে এই 3টি বিষয়ই সমানভাবে পর্যালোচনা করতে হবে। পূর্ববর্তী ক্লাসে আমরা জন্মহার এবং মৃত্যুহার সম্পর্কে জেনেছি সূত্রসহ। আজকে অভিবাসন সম্পর্কে আমরা পড়ছি। প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে 2 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে বলো? 2 ভাগে বিভক্ত করা যায়। প্রথম শ্রেণী বিভাগটা হচ্ছে অবাধ অভিবাসন, ভলেন্টারি মাইগ্রেশন। নিজের ইচ্ছায় যখন মানুষ বাসস্থান ত্যাগ করে আপন পছন্দমতো স্থানে বসবাস করাকে অবাধ অভিবাসন বলে। তার মানে ধরো উচ্চতর কোনো শিক্ষা, চাকরি, সুযোগ সুবিধার জন্য মানুষ যখন গ্রাম ছেড়ে নিজে শহরে আসে, বসতি স্থাপন করে, তখন সেটা অবাধ অভিবাসন। মানে কেউ তাকে জোর করেনি, সে নিজের সুবিধার জন্য এসছে, এটাকে বলে অবাধ অভিবাসন। আরেকটি শ্রেণীবিভাগ হলো বলপূর্বক অভিবাসন, ফোর্সড মাইগ্রেশন। এটা দেখো, প্রত্যক্ষ রাজনৈতিক চাপের মুখে কিংবা পরোক্ষভাবে অর্থনৈতিক ও সামাজিক চাপ সৃষ্টির ফলে মানুষ বাধ্য হয়ে যে অভিগমন করে তাকে বলপূর্বক অভিবাসন বলে। তার মানে যখন বাধ্য হয়ে মানুষ তার ভিটেমাটি ছেড়ে, নিজের গ্রাম বা শহর ছেড়ে অন্য কোথাও চলে যায়, তখন সেটা বলপূর্বক অভিবাসন। কী কী কারণে হয়ে থাকে কারণগুলো দেখো। গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্যের কারণে অথবা যুদ্ধের কারণে কেউ যদি অভিগমন করে তবে তাকে বলপূর্বক অভিবাসন বলে। বলপূর্বক অভিবাসনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে বলে উদ্বাস্তু। খেয়াল করো, এখানে দাগ দাও লাইনটা। বলপূর্বক অভিবাসনের ফলে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে আগমন করে ও স্থায়ীভাবে আবাস স্থাপন করে তাদেরকে বলে উদ্বাস্তু বা রিফিউজি। আর যারা সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে বলে শরণার্থী। যেমন ধরো, স্বাধীনতা যুদ্ধের সময় 71 সালে প্রায় 1 কোটি বাংলাদেশি ভারতের আশ্রয় নিয়েছিল, তাই না? তোমরা জানো। তারা আবার যখন দেশ স্বাধীন হয় তখন তারা ফিরে এসেছিল। এটা তাহলে
শরণার্থী ছিল সেই সময়। আর যারা থেকে গেছে ভারতে তারা হলো উদ্বাস্তু। আচ্ছা, এরপরে একটা বক্স দেখো, বইয়ের 112 পৃষ্ঠায় একটা কাজ দেয়া আছে, এটা পড়ে দেখি আমরা। রিনা ভৌমিকের পরিবার, সাদিয়ার পরিবার, সোহাগ, রবিন ও আরও অনেকে স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে বাংলাদেশ থেকে ভারতে গমন করে। এর মধ্যে সাদিয়ার পরিবার, সোহাগ ও রবিন বাংলাদেশে 1972 সালে চলে আসে। তাহলে নিচের ছকটি পূরণ করো। এটা কোন ধরনের অভিগমন? 1 নম্বর প্রশ্ন, বলো তো তোমরা, এটি কোন ধরনের অভিগমন হতে পারে? হ্যাঁ, ঠিক বলেছ, এটা বলপূর্বক অভিবাসন। যুদ্ধের কারণে রিনা ভৌমিকের পরিবার, সাদিয়ার পরিবার, সোহাগ ও রবিন সহ আরও অনেকে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ থেকে ভারতে যেতে বাধ্য হয়েছে, তাই এটাকে বলা হবে বলপূর্বক অভিবাসন। তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হবে বলপূর্বক অভিবাসন। দ্বিতীয় প্রশ্ন, এখানে উদ্বাস্তু কারা? তাহলে খেয়াল করো, উদ্বাস্তু মানে যারা থেকে যাবে। কারা থেকে গেল? রিনা ভৌমিকের পরিবার। এখানে রিনা ভৌমিকের পরিবার উদ্বাস্তু, কারণ তারা 1972 সালে বাংলাদেশে ফিরে আসেনি, তাই ধরা যায় তারা ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। 3 নম্বর প্রশ্ন, এখানে শরণার্থী কারা? এখানে সাদিয়ার পরিবার, সোহাগ, রবিন শরণার্থী, কারণ তারা ভারতে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করেছিল এবং সুযোগ মতো বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে, আবার ফিরে এসেছে, তাহলে এরা ছিল শরণার্থী। 4 নম্বর প্রশ্ন, অভিবাসী কে কে? এখানে খেয়াল করো, কেউ কিন্তু ইচ্ছাপূর্বক যায় নাই, তাই না? সবাই বলপূর্বক যেতে বাধ্য হয়েছে, সেই জন্য এখানে কেউ অভিবাসী নয়, কারণ এদের কেউ অবাধ অভিবাসন করেনি। স্বদেশী যুদ্ধের কারণে তারা বাধ্য হয়ে জীবন বাঁচাতে ভারতে আশ্রয় নেয়। কেউ উদ্বাস্তু হয়ে সেখানে থেকে গেছে, আবার কেউ শরণার্থী জীবন শেষে সুযোগ মতো ফিরে এসেছে। তাহলে এখানে ইচ্ছে করে যেহেতু কেউ যায়নি সুযোগ সুবিধার জন্য, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এখানে অভিবাসী কেউ নয়, কিছু কিছু হলো উদ্বাস্তু এবং কিছু শরণার্থী। আবার তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে রাষ্ট্রের বা দেশের সীমানার মধ্যে গ্রাম থেকে শহরে, মানে গ্রাম রুরাল এরিয়া এবং শহর আরবান এরিয়া, অথবা শহর থেকে গ্রামে অভিগমন ঘটে। মানে অনেকে দেখবা গ্রাম থেকে চলে এসেছে শহরে চাকরির জন্য, আবার কেউ কেউ গ্রামে চলে গেছে, আবার কাউকে কাউকে দেখবে দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্রে গমন করেছে। তাই স্থানভেদে অভিগমনকে 2 ভাগে ভাগ করা যায়। এর আগেরটা আমরা কি পড়লাম বলো? প্রকৃতি অনুযায়ী অভিবাসন, মানে অভিবাসনের প্রকৃতি অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী। আর এখন যেটা পড়ছি সেটা হলো স্থানভেদে, মানে কোন স্থানে জনসংখ্যা যাচ্ছে বা এরকম। তাহলে স্থানভেদে অভিগমনকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো রাষ্ট্র অভ্যন্তরীণ বা ইন্টারনাল মাইগ্রেশন, আর একটা হলো আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। এখানে একটা ছক দেখতে পাচ্ছ, নিচের ছকটা আমি তোমাদের সাহায্য করছি পূরণ করতে। ঢাকা থেকে চট্টগ্রাম কোন ধরনের অভিগমন বলো? ঢাকা চট্টগ্রাম একই দেশের ভিতরে, তাই না? এটা হলো রাষ্ট্র অভ্যন্তরীণ। ঢাকা থেকে আমেরিকা, এটা আন্তর্জাতিক, কারণ নিজের দেশের বাইরে অন্য দেশ হলেই সেটা আন্তর্জাতিক। ময়মনসিংহ থেকে ঢাকা, এটাও রাষ্ট্র অভ্যন্তরীণ, এবং বগুড়া থেকে ঢাকা এটাও রাষ্ট্র অভ্যন্তরীণ। তাহলে খুব সহজ ছকটি পূরণ করা, তোমরা সহজেই বুঝতে পারছো। এবার আমরা অভিবাসনের কারণ সম্পর্কে দেখি, কারণগুলো জানবো আমরা। মানুষ কী কী কারণে অভিগমন করে? প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণে অভিগমন করে। বাংলাদেশের বহু মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে গমন করেছে। একটু ভেবে দেখো কেন করেছে, মানে বিভিন্ন দেশে যে গেছে তারা, এটা কেন গেছে? দেখো, যে সমস্ত কারণ নতুন কোনো স্থানে বসতি স্থাপনের জন্য মানুষকে উৎসাহিত বা প্ররোচিত করে, সেগুলো গন্তব্যস্থলের টান বা আকর্ষণমূলক কারণ বলে। খেয়াল করো, আবার দাগ দাও, তোমরা পেন্সিল নিয়ে বসবে একটা এবং উল্লেখযোগ্য অংশগুলো দাগ দিয়ে রাখবে। আবার দেখো, যেসব কারণে মানুষ নতুন কোনো স্থানে বসতি স্থাপনের জন্য উৎসাহিত বা প্ররোচিত করে, সেগুলোকে গন্তব্যস্থলের টান বা আকর্ষণমূলক কারণ বা পুল ফ্যাক্টরস বলে। যেমন ভালো ভালো সুবিধা, যেমন ধরো চাকরি, লেখাপড়া, এসব কারণে মানুষ আরেক জায়গায় চলে যায়, এটা হলো সে উৎসাহের সাথে যায়, খুশি মনে যায়, এটাকে বলে আকর্ষণমূলক কারণ। যে সমস্ত কারণে মানুষকে পুরাতন বাসস্থান পরিত্যাগ করে অন্য স্থানে যেতে বাধ্য করা হয়, খেয়াল করো, যখন বাধ্য করা হয় সেগুলোকে উৎসস্থলের ধাক্কা বা বিকর্ষণমূলক কারণ বলে, এটাকে বলে পুশ ফ্যাক্টর। আকর্ষণের বিপরীত
বিকর্ষণ, ওটা পুল ফ্যাক্টরস, এটা পুশ ফ্যাক্টরস। তাহলে অভিগমনের কারণ আমরা দুই রকম পাই, একটা হলো আকর্ষণমূলক কারণ আর একটা বিকর্ষণমূলক কারণ। আকর্ষণমূলক কারণের মধ্যে আছে মানে ভালো ভালো যেগুলো কারণ সুযোগ সুবিধা। দেখো 1 নম্বর, আত্মীয় স্বজন ও নিজ গোষ্ঠীভুক্ত জনগণের নৈকট্য লাভ। ধরো কেউ কোনো কারো আত্মীয় স্বজন বিদেশে আছে, সে তার কাছে চলে যাচ্ছে, এটা বেশ একটা আনন্দময় একটা ব্যাপার। 2 নম্বর, কর্মস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা। কারণ যদি এক শহর থেকে আরেক শহরে চাকরি বা বিদেশে কোনো চাকরি কর্মসংস্থান হয়, তাহলে সেই খুব সুযোগ সুবিধার কারণে সে স্বইচ্ছায় চলে যায়। 3 নম্বর, শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্থান ও সামাজিক নিরাপত্তাগত সুবিধা। 4, বিশেষ দক্ষতার চাহিদা ও বাজারের সুবিধা। 5, বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যক্তিগত সুবিধা। অনেক সময় মেয়েরা বিয়ের কারণে এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর এবং বিভিন্ন দেশে চলে যায়। এরপরে আছে বিকর্ষণমূলক কারণ। দেখো 1 নম্বর, প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি। যেমন ধরো এই যে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন। বিশেষ করে নদী ভাঙনের সময় মানুষের আর কিছু থাকে না, মনে করো ফসলের জমি জমা, ভিটে মাটি, এগুলো সব নদীগর্ভে চলে যায়, তখন সে বাধ্য হয়ে শহরে বস্তিতে এসে আশ্রয় নেয়। 2, জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা। যখন জনসংখ্যা অনেক বেড়ে যায় তখন কর্মসংস্থান থাকে না, তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের সন্ধানে যেতে বাধ্য হয়। 3 নম্বর, সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য। 4, অর্থনৈতিক মন্দা এবং 5, ব্যবসা বাণিজ্যের ক্রমাগত ক্ষয়ক্ষতি। তাহলে 5টি আকর্ষণমূলক কারণ এবং 5টি বিকর্ষণমূলক কারণ ভালো মতো শিখবে। এরপর অভিবাসনের সুফল ও কুফল, মানে এই যে অভিবাসন, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটার কী কী সুফল এবং কুফল থাকতে পারে। দেখো, অভিবাসনের স্বাভাবিক ফলাফল হচ্ছে জনসংখ্যার বন্টন বা অবস্থানিক পরিবর্তন। বস্তুত বিশ্বের জনসংখ্যা বন্টনের তারতম্য আনয়নের ক্ষেত্রে অভিবাসন গুরুত্বপূর্ণ। আর অবস্থানগত পরিবর্তন ছাড়াও অভিবাসনের ফলে বিভিন্ন এলাকায় অর্থনৈতিক, সামাজিক ও জনবৈশিষ্ট্যগত যে পরিবর্তন হতে পারে তা আমরা পরবর্তীতে আলোচনা করছি। প্রথমত হলো অর্থনৈতিক ফলাফল। অর্থনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়ে সেটা আমরা দেখব। সেটা হলো অর্থনৈতিক পরিবর্তনের জন্যই মানুষ অভিবাসনে আগ্রহী হয়। মানে প্রধান কারণ কিন্তু অর্থনৈতিক। মানুষ কাজের জন্য মূলত এক স্থান থেকে আরেক স্থান যায়, তাই না? উৎস ও গন্তব্যস্থলে ভূমি ও সম্পত্তির শরিকানা, মজুরির হার, বেকারত্ব, জীবনযাত্রার মান, বাণিজ্যিক লেনদেনের ভারসাম্য ইত্যাদির পরিবর্তন হতে পারে। স্বল্প শিক্ষিত লোক সঠিক পদ্ধতিতে যদি অভিগমন না করে তবে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে তোমরা অনেক সময় দেখেছো যে মালয়েশিয়ায় শ্রমিকরা যায় অবৈধভাবে, এবং এখানে যে আইনের দ্বারা তারা অবৈধ শ্রমিক হিসাবে বিবেচিত হয়, অনেক সময় তারা এইসব দালালের খপ্পরে পড়ে, নানান রকম অসুবিধা হতে পারে। আন্তর্জাতিক অভিগমনের ক্ষেত্রে কোথায় গমন করছি এবং সেই স্থানে যেয়ে কী করব তার যথার্থতা যাচাই করে অন্যত্র গমন করতে হবে। লোক মুখে শুনে প্ররোচিত হয়ে গমন করলে অন্য দেশের আইন দ্বারা সে বাধাগ্রস্ত হতে পারে, ফলে নিজে ও দেশের অর্থনৈতিক কোনো লাভ না হয়ে ক্ষতি হয়। আবার বলপূর্বক অভিবাসনে উদ্বাস্তুদের অর্থনৈতিক সুবিধার চেয়ে দুর্ভোগই বেশি হয়। এবার দেখো সামাজিক ফলাফল। অভিবাসনের ফলে সামাজিক আচার আচরণে আদান প্রদান হয়, অনেক সামাজিক রীতিনীতি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়। এছাড়া বিভিন্ন রোগেরও বিস্তার ঘটে থাকে, বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার ঘটে। বিভিন্ন শ্রেণীর জনগণদের মধ্যে ভাব, জ্ঞান, অভিজ্ঞতার আদান প্রদান শুরু হয়। আচ্ছা, রোগের বিস্তার যেটা এখন দেখছো সাম্প্রতিক সময়ে যে করোনা ভাইরাস, এটা কিন্তু প্রথমে বিদেশি অভিগমনকারীরা যখন দেশে ফিরতে শুরু করে তখন থেকে কিন্তু শুরু। এইভাবে সংক্রামক রোগগুলো অভিগমনের কারণে ছড়ায়। ফলে জনগণের গুণগত পরিবর্তন সম্ভব হবে, গ্রাম ও শহর এলাকার মধ্যে পার্থক্য কমে আসবে। তবে অধিকভাবে অন্য কালচার রপ্ত করার কারণে নিজের দেশের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হয়। অনেক সময় দেখা যায় যে এক দেশের মানুষ আর এক দেশে যে সেই দেশের সংস্কৃতি রপ্ত করে কিন্তু নিজের দেশের সংস্কৃতি ভুলে যায়, এক্ষেত্রে নিজেদের সামাজিক বৈশিষ্ট্যটা ক্ষুণ্ণ হয়। এরপরে আছে দেখো জনবৈশিষ্ট্যগত ফলাফল। অভিবাসনের ফলে উৎসস্থলে জনসংখ্যা কমে, অর্থাৎ যেখান থেকে মানুষ অভিগমন করলো সেখানে জনসংখ্যা কমে যায় এবং গন্তব্যস্থলের
জনসংখ্যা পরিবর্তন হয়। শিক্ষিত যুবক পেশাজীবী অভিবাসন করলে গন্তব্যস্থলে জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন হয়। কাঠামো বলতে আমরা এর আগের ক্লাসে জনসংখ্যার কাঠামো বা পিরামিড পড়েছিলাম, সেটা দেখা যায় পরিবর্তন হয়। এর ফলে উভয় স্থানের জনসংখ্যার নারী পুরুষ অনুপাত ও নির্ভরশীলতার অনুপাত ব্যাপক পরিবর্তিত হয়। অনেক সময় শিক্ষিত ও মেধাবী শ্রেণীর লোক অভিগমন করে আর দেশে ফিরে আসে না, এতে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়। অনেক দেশে জনসংখ্যা কম থাকায় তারা অন্য দেশ থেকে জনশক্তি নিয়ে জনসংখ্যার ভারসাম্য আনে, এতে তাদের সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে পারে। যেমন অস্ট্রেলিয়া, কুয়েত এসব দেশ বাইরে থেকে লোক নেয়। উন্নয়নশীল দেশসমূহ যেমন বাংলাদেশে শ্রমবাজারে জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে আজকের আলোচনার বিষয় কী ছিল আমাদের, আমি সংক্ষেপে একটু বলি। আজকে আলোচনার বিষয় ছিল অভিগমন। অভিগমনের প্রকারভেদ হলো প্রকৃতি অনুযায়ী দুই রকম: অবাধ অভিবাসন এবং বলপূর্বক অভিবাসন। এবং স্থানভেদে রাষ্ট্র অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক। অভিবাসনের কারণগুলো আবার দুই রকম: একটা আকর্ষণমূলক অর্থাৎ পুল ফ্যাক্টরস এবং আরেকটি বিকর্ষণমূলক বা পুশ ফ্যাক্টরস। এর সুফল কুফলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং জনবৈশিষ্ট্যগত সুফল কুফলও আলোচনার মধ্যে রয়েছে। এখন এই পঠিত অংশ থেকে বাড়ির কাজটা তোমরা দেখে নাও, একটি সৃজনশীল প্রশ্ন। সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারে বৌদ্ধ সম্প্রদায় ও সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয়। ফলে নিজেদের জীবন রক্ষার্থে রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়। অভিবাসন কি সংজ্ঞা তোমরা দিবে? শরণার্থী বলতে কী বোঝায় সংজ্ঞা পারবে ইনশাল্লাহ। কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ কোন ধরনের অভিগমন বলো তো দেখি? এটা হবে বলপূর্বক অভিগমন, কারণ তারা নিজের দেশ থেকে পুশ ফ্যাক্টর হিসাবে, বিকর্ষণমূলক কারণ হিসাবে তারা চলে আসছে, এটা ব্যাখ্যা করবে। এবং রোহিঙ্গাদের অভিগমন ওই অঞ্চলের সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে, এটা বিশ্লেষণ করবে। তোমরা আশা করি পারবে। করে রাখবে বাড়ির কাজ তারিখ দিয়ে খাতায়, হোমওয়ার্কের খাতায় করে রাখবে, বাড়ির কাজের খাতায়। পরপর কাজগুলো যেন বাদ না যায় খেয়াল করবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।